আসসালামু আলাইকুম। আমরা ওয়ালাইকুম আসসালাম। মঞ্জুল ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছি। ওই ওই আইসিটি পাস করা ছিল তো এই জন্য এরকম কষ্ট আচ্ছা দিয়েছি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। জি। আচ্ছা তাহলে আমরা এখন পঞ্চম ব্যাংকিং ডিপ্লোমা কিট অপারেশন ম্যানেজমেন্টের লেকচার শিট ১ কিন্তু আমরা প্রথম দিন শেষ করে ফেলেছি। কারণ ওখানে মাত্র ৮-৯টা প্রশ্ন আলোচনা করা ছিল এবং ৮-৯টা প্রশ্ন কিন্তু আপনাদের প্রাসঙ্গিক এবং ৮-৯টা অধ্যায়টা ছোট ছিল আর কি। এখন দেখবো ২ নম্বর অধ্যায়। ২ নম্বর অধ্যায় দেখব মডেল বি প্রিন্সিপালস অফ সাউন্ড ল্যান্ডিং অ্যান্ড ক্রেডিট প্রসেস অ্যান্ড ইনভেস্টিগেশন। সাউন্ড মানে কি সুষ্ঠু ভালো, ল্যান্ডিং মানে কি ঋণ দেওয়া তাই না, ভালো ঋণ, অ্যান্ড বা ঋণ দেওয়া বা ধার দেওয়া এরকম, অ্যান্ড ক্রেডিট প্রসেস অ্যান্ড ইনভেস্টিগেশন। তাহলে ঋণের প্রক্রিয়া এবং ইনভেস্টিগেশন আমরা এই অধ্যায়টা আলোচনা করবো, মানে অনেক কিছু এখানে বলা আছে ঋণ সম্পর্কিত। তো এখানে প্রশ্ন আলোচনা করা আছে মোট ২৪টা প্রশ্ন আছে এখানে। ২৪টা প্রশ্ন অধ্যায় শেষ। এখন এই ২ নম্বর অধ্যায়ে যে প্রশ্ন আমাদের এটা তো ১ নাম্বার। এখানে আমাদের এই যে ১ নম্বরটা আমাদের ওখানে আসলো, ঋণের নীতিমালা আসছিল, তাই না? ১ নম্বর অধ্যায় থেকে। আর ২ নম্বর অধ্যায় থেকে এখানে আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্যাবলী কি কি, সঠিক ঋণ গ্রহীতা নির্বাচনে আইসিআরআরএস গুরুত্বপূর্ণ কেন? তো আইসিআরআরএস কেন গুরুত্বপূর্ণ? আইসিআরআরএস এর ক্ষেত্রে ব্যতিক্রমকে ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং। এই আইসিআরআর হচ্ছে ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং। হ্যাঁ, আমরা যে রেটিং করি, ক্রেডিট রিস্ক রেটিং করি, এটা কেন গুরুত্বপূর্ণ, তাই না? অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, এই বিষয়গুলো এখানে আলোচনা করতে বলছে। এবং দেখুন, এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারি না বা ধরতে পারি না, যার কারণে কিন্তু আমরা লিখতে পারি না। আমরা যে ক্রেডিট রেটিং করি, আমাদের যে ক্রেডিট রেটিং হয়, কাস্টমারদের ক্রেডিট রেটিং হয়, এই ক্রেডিট রেটিং কি জন্য হচ্ছে? কাস্টমারদের সঙ্গে আমরা যাচাই করতেছি এই কাস্টমার ঋণ পাওয়ার যোগ্য কি যোগ্য না, বা সে আমাদের ঋণ চালাতে পারবে কি পারবে না, তার সক্ষমতা কিরকম, তার অ্যাসেট লাইবিলিটি কিরকম আছে, এই জিনিসগুলো আমরা জানি, কাস্টমার সম্বন্ধে আমরা জানি। মানে মোট কথা, সহজ কথায়, কাস্টমারকে আমরা লোন দিতে পারবো কি পারবো না, বা লোন দিব কি দিব না, এই জিনিসটা। তো আইসিআরআরএস এর ব্যতিক্রম চেয়েছে এখানে। এখানে ব্যতিক্রম কি হয়? এখানে ব্যতিক্রম অনেক ধরনের ব্যতিক্রম আছে। তো এটা যাই হোক, এটা ৯৯তম ব্যাংকিং ডেভেলপ রেখে আসছিল। তো আর কালকে যেটা দেখলাম, ওই যে ফান্ডেড আর নন ফান্ডেড যেটা দেখলাম না, এই যে ফান্ডেড এবং নন ফান্ডেড ঋণের সুবিধা। এখন এই বিষয়গুলো, কিছু কিছু বিষয় এখানে বিভিন্ন ধরনের ফান্ডেড ও নন ফান্ডেড ঋণ সুবিধা বর্ণনা করুন। মানে কি কি ধরনের ফান্ডেড নন ফান্ডেড আছে, এই এই বিষয়গুলো আমার কাছে কিন্তু বলছে যে স্যার আপনার ওখানে। আচ্ছা, আপনারা বলুন তো, এই ফান্ডেড নন ফান্ডেড কালকে দেখলাম, মানে সেদিন দেখলাম না, আপনারা যারা ছিলেন মনে আছে? নন ফান্ডেড যেগুলা কোনটা? এসি এস না, ব্যাংক গ্যারান্টি, এলসি, জি 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 জি, ওই জিনিসগুলো এটা। আর এটা হচ্ছে আমাদের সিসি লোন, আমাদের ওই এসওডি লোন, তার মধ্যে হচ্ছে আমাদের মাই লোন বা শুধু লোন যেটা, সেটা ফান্ডে। এই জিনিসগুলো এখানে বিভিন্ন ধরনের লোন সুবিধা বর্ণনা, এগুলা এগুলা বর্ণনা করতে হবে। এখন এই জিনিসটা প্রশ্ন তো ঘুরে আসা না ধরতে পারলে এটা আমাদের ব্যর্থতা। তাহলে উদাহরণ সহ এখানে বলছে বিভিন্ন ধরনের ফান্ডেড আর নন ফান্ডেড ঋণ সুবিধা বর্ণনা করো। ঋণ মানে কি কি ধরনের ঋণগুলো আমরা দিই, সে সুবিধা মানে এক নম্বর অধ্যায় থেকে এটা দিছে। তো ঋণ প্রক্রিয়া কেন্দ্রীভূতকরণের সুবিধা, আমরা ঋণ যে অনুমোদন হয়েছে কেন্দ্রীয়করণ বিকেন্দ্রীয়করণ করিনি, আমরা বললাম না, দেখলাম না, এটার সুবিধাগুলো কি কি, এই সুবিধাগুলো এখানে আমরা আলোচনা করবো। মানে পুরো একটা প্রশ্ন আমাদের ওখান থেকে ১ নম্বর অধ্যায় থেকে চলে আসছে। সরি, আমি ক্যামেরাটা অন রাখছি। আচ্ছা, তো এই প্রশ্নগুলো কিন্তু আমি বারবার বলি, প্রশ্নগুলো কিন্তু আমরা ধরতে পারি না, যার কারণে কিন্তু আমরা অ্যান্সার গুলো করতে পারি না, আর মনে হয় যে ওহো কমতে পারি, কিন্তু ভেবে দেখবেন সবগুলোই কমন থাকে।
আচ্ছা, আমরা 2 নাম্বার এটা একটু দেখি, একটু বড় করি। আচ্ছা, এখানে আমাদের ভালো বা সাউন্ড বা সুষ্ঠু সুষ্ঠু ঋণ বা ভালো বা এরকম সঠিক ঋণ দেওয়ার নীতিগুলি আলোচনা করুন হবে, আলোচনা করুন, অথবা গ্রাহকের ক্রেডিট বাড়ানোর আগে ব্যাংকারের কোন কোন দিক অনুসরণ করা উচিত, এই বিষয়টা এখানে আমাদের ইয়ে করছে। তো এটা আমরা কিন্তু প্রশ্নের অ্যান্সারটা দেখলে কিন্তু আমরা মনে হচ্ছে হ্যাঁ এটা তো লিখতেই পারবো আমরা, এরকম মনে হবে। আচ্ছা, দেখে আসি আমরা। এই যে ICRRS, এখান থেকে গতবার প্রশ্ন আসছিল, অথচ আমরা প্রশ্ন খুঁজেই পাই না যে কি কোথা থেকে আসছিল, এটা আসছিল গতবারে। তারপরে অনুপাত বিশ্লেষণের এখানে আসছিল, যে যদি দেখি আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য কি, এটা আসছিল। আর্থিক বিবরণী বিশ্লেষণটা যদি আমরা ঠিকমতো ব্যবহার করি, এর উদ্দেশ্যটা এমনি বলতে পারবো। উপাদান আছে, হাতিয়ার আছে, কৌশল আছে। আচ্ছা, আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণের গুরুত্ব পড়লে আমরা উদ্দেশ্যটা লিখতে পারবো। আচ্ছা, এটা দেখি আগে। আর বাংলার পাশাপাশি কিন্তু ইংরেজি অবশ্যই দেখবেন, দেখলে কিন্তু আমরা সুবিধা পাবো। আচ্ছা, আমরা এখানে বলা আছে যে ভালো সাউন্ড ঋণ দেওয়ার নীতিগুলো আলোচনা করো, বা গ্রাহকের ক্রেডিট বাড়ানোর আগে ব্যাংকারের কোন কোন দিক অনুসরণ করা উচিত। ক্রেডিট বাড়ানোর আগে হোক কিংবা ক্রেডিট দেওয়া সময় হোক, একই এই পথগুলো আমরা অবলম্বন করব। সুরক্ষা, নিরাপত্তা। একটি ব্যাংক আমানত হিসেবে জনসাধারণের কাছ থেকে যা পায় তা ঋণ দেয়। তারা জনসাধারণের কাছ থেকে আমানত হিসেবে গ্রহণ করছি, সেটা আবার কি করছি, আরেকজন গ্রাহককে সেটা ঋণ হিসেবে দিচ্ছি, তাই না? এটা as usual সবাই জানি। সুরক্ষা নির্ভর করে এক, ক, ঋণ গ্রহীতা প্রদত্ত নিরাপত্তা, খ, ঋণ পরিশোধের ক্ষমতা এবং ঋণ গ্রহীতার সুদ সহ ঋণ পরিশোধের ইচ্ছার উপর। ব্যাংকারকে নিশ্চিত হতে হবে যে প্রদত্ত নিরাপত্তা পর্যাপ্ত এবং সহজে উপলব্ধিযোগ্য এবং ঋণ গ্রহীতা একজন একজন সৎ আর কি, সৎ, ভালো চরিত্র এবং খ্যাতিসম্পন্ন ব্যক্তি। এটা আমাদের অবশ্যই কিন্তু সুরক্ষা এবং নিরাপত্তা, এটা কিন্তু আমাদের অবশ্যই, এই পয়েন্টটা আমরা বিভিন্নভাবে দিতে পারি। এই পয়েন্টের যে বাংলাটা এখানে যেটা আছে সেটা অন্যভাবে আমরা দিতে পারি। তো এই বিষয়টা আমাদের কিন্তু এখানে অবশ্যই প্রত্যেকটা ঋণের ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ঋণ গ্রহীতার আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য কিরকম, সে ভালো না মন্দ, খ্যাতিসম্পন্ন ব্যক্তি নাকি, আর তার ঋণ পরিশোধের ক্ষমতা রয়েছে কিনা, মানে তার নিরাপত্তা, যথেষ্ট নিরাপত্তা, সিকিউরিটি রয়েছে কিনা। হুম। তারপরে আছে তারল্য, সরি, তারপরে আছে তারল্য। তারল্য বলতে আমরা বুঝি যে তারল্য বিশেষ করে এই অ্যাকাউন্টিং বা অর্থনীতির ভাষায় বা এই ঋণ দেন আমরা ব্যাংকিং এর ভাষা অনেক বেশি ব্যবহার হয়। তারল্য বলতে একটি সম্পদের স্বল্প সময়ের মধ্যে ক্ষতি ছাড়াই নগদে রূপান্তর করার ক্ষমতা বোঝায় তারল্য। যে কার তারল্য কিরকম, এটা কিন্তু নগদ টাকার তারল্য সবচেয়ে বেশি, কারণ নগদ টাকায় মুহূর্তের মধ্যে আমরা একে অপরের নিকট হস্তান্তর করতে পারি কোনো প্রকার ইয়া ছাড়াই। কিন্তু আপনি জমি বিক্রি করতে চান, জমির তারল্য কম আছে, যে আপনার জমির দাম যদি 5 কোটি টাকা হয়, সেটা এখনই বিক্রি করতে চান, টাকা দরকার আছে বা কম, এবার 3 কোটি টাকা দেবো বা এটা 2 কোটি টাকা দেবো বা এরকম হতে পারে, বা সঙ্গে সঙ্গে বিক্রি করার লোক, মানে কেনার লোকই নেই, এরকম হবে। তাহলে তার মানে কি, জমির তারল্য কম নগদের তুলনায়। এরকম তারল্য হচ্ছে কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই নগদে রূপান্তর করার ক্ষমতা হচ্ছে তারল্য। একটি ব্যাংকের দায়গুলি চাহিদার ভিত্তিতে বা একটি স্বল্প নোটিশে পরিশোধযোগ্য। সময় মতো আমদানিকারীদের চাহিদা মেটাতে ব্যাংকের উচিত তার তহবিলগুলোকে তরল অবস্থায় রাখা। যেমন একটি ব্যাংকের উচিত বাজারযোগ্য সিকিউরিটির বিপরীতে স্বল্প মেয়াদে ঋণ দেওয়া। তাহলে আমরা এখানে ঋণ দেওয়ার সময় আমরা সবসময়ের জন্য আমাদের দীর্ঘমেয়াদী ঋণের কথা চিন্তা করব, 5 বছর 10 বছর এরকম যে চিন্তা করবো, এরকম চিন্তা করা বোকামি, কারণ আমরা গ্রাহকের কাছ থেকে ঋণ নিচ্ছি
মানে গ্রাহকের কাছ থেকে আমরা ডিপোজিট নিচ্ছি, সেই ডিপোজিটের টাকা কিন্তু গ্রাহক যে কোনো সময় তুলতে পারে। আর আমরা যদি 5 বছরের জন্য কোনো গ্রাহককে ঋণ দেয়, যার কাছ থেকে টাকা নিয়ে দিলাম, সে গ্রাহক তো কালকে টাকা তুলতে পারে, তাহলে আমরা কিভাবে টাকা ম্যানেজ করে দেবো? এই জন্য আমরা ঋণগুলোকে আমরা কিন্তু লং টার্ম হিসেবে আমরা এখানে ব্যবহার করতে পারি। তারপরে আছে মিড টার্ম, তারপরে আছে স্বল্পমেয়াদী আমরা লোন দিয়ে থাকি, তাই না? তো এই ধরনের ক্যাটাগরি করার কারণটা হচ্ছে এটা, যে গ্রাহককে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করে গ্রাহকের যখন টাকা প্রয়োজন হবে তখন সে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবে কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই। হুম। তো এটা যেন আমরা লোন দিয়ে একবার 15 বছরের জন্য দিলাম, 20 বছরের জন্য দিলাম, দিয়ে আমরা ইয়া করতে পারতেছি না, রিকভারি করতে পারি, সমস্যা হতে পারে। তাই আমরা স্বল্পমেয়াদী ঋণ দেওয়ার কথা চিন্তা করবো, যাতে এটা আমার তারল্যটা বজায় ভালো থাকে। লাভজনকতা: ব্যাংকগুলি আমানতকারীদের সুদ প্রদান, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ ঘোষণা, স্থাপনা চার্জ এবং অন্যান্য খরচ মেটাতে মুনাফা অর্জন করতে হয়। সুতরাং লাভ একটি অপরিহার্য বিবেচনা। মুনাফার মূল উৎস আসে ঋণের সুদ আমানতের উপর সুদ দেওয়ার পার্থক্য থেকে। এখানে আমাদের মোট কথা যে আমরা যখন ভালো সুষ্ঠু বা ভালো ঋণ দেওয়ার নীতিগুলো যখন নিয়ে আসবো, তখন এখানে আমাদের লাভটা হিসাব করতে হবে। যে আমরা ডিপোজিট নিচ্ছি 10% রেটে, আবার ঋণ দিব 11% রেটে, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু সুষ্ঠু ঋণ হবে না। সেই ঋণে কিন্তু আমাদের ভেজাল হয়ে যাবে, কারণ এই ঋণ আমরা দিলে আমাদের লস হয়ে যাবে। কারণ গ্রাহককে দিব এত, তাহলে 1% মার্জিনে আমরা কি করব? আমাদের কস্ট অফ ক্যাপিটাল তো আমাদের আরো বেড়ে যাবে। এর সঙ্গে 10% নিচ্ছি, তারপর এর সঙ্গে আরো বিভিন্ন খরচ রয়েছে, সেই খরচগুলো অ্যাড হয়ে তো এমনিতে হয়ে যাবে। তো অতএব আমাদের লাভজনকতা আমাদের কি করতে হবে, ঠিক রেখে আমরা গ্রাহককে টাকাটা দিব, ঋণ দিব। উৎপাদনমূলক উদ্দেশ্য: ঋণ মঞ্জুর করার আগে একজন ব্যাংকারকে একটি কোন উদ্দেশ্যের জন্য এটি প্রয়োজন সে সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত। আপনার টাকা নিয়ে কি করবেন, যেটা আমরা ব্যাংকে করি বা লেগে থাকি, প্রপোজালে লেগে থাকি, লোনের প্রপোজালে, যে আমরা এই টাকাটা কোন খাতে সে লাগাইবে, কৃষি না সে ফার্মে করবে, না এসএমই করবে, নাকি এই ধরনের বিভিন্ন লেখা থাকে, তাই না? তো এরকম আমাদের উৎপাদনমূলক উদ্দেশ্যে আমরা ঋণটা ব্যবহার করতে পারি, বা ব্যবহার করলে ভালো। তারপর আছে সিকিউরিটি। সিকিউরিটি বলতে আমরা কি বুঝি? ঋণ যেটা দিচ্ছি, এই ঋণ ফেরত পাওয়ার একটা নিশ্চয়তা, তাই না? আমরা ঋণ ফেরত পাবো কিনা, ঋণ নিয়ে হাওয়া চলে চলে গেল, আমরা তাকে ধরতে পারতেছি না, এই জিনিসগুলো আমরা এখানে হয় না। ঋণের জন্য আমাদের সিকিউরিটি দরকার, তাই না? সিকিউরিটিটা ঋণের ঢাল হিসেবে ব্যবহার হয়। যে ঋণের উপর কোনো ক্ষতি বা আঘাত আসলে সেটা সিকিউরিটিতে আমরা সেই আমাদের আর্থিক যে ক্ষতি বা সেটা আমরা মোচন করে নিতে পারি। তারপর হচ্ছে অগ্রিমের বৈচিত্র্য, জাতীয় স্বার্থ, এরকম বৈচিত্র্য কথা বলা আছে। আমাদের লোনের বৈচিত্র্য থাকতে পারে, বিভিন্ন ধরনের লোন। যে কোনো এক খাতে আমরা লোন দেব না, কারণ ওই খাত যদি ধসে নামে তাহলে আমাদের অন্য খাত থেকে আমরা রিকভারি করতে পারবো। এক খাতে লোন দিলে দেখা যাচ্ছে একটা খাত যদি কিরকম বিষয়, যে আপনি একটা চাউল কল মালিককে লোন দিচ্ছেন একবারে 100 কোটি টাকা, আর অন্য কোনো ফাঁকা নাই, আপনার ব্রাঞ্চ প্রথম বর্ষে লাভে উঠেছে, 100 কোটি টাকার প্রফিট পেয়ে লাভ দিয়ে উঠেছে, অবস্থা খারাপ। দ্বিতীয় বর্ষে গিয়ে চাউলের বাজারে ধর বা কোনো কারণে সমস্যা হইলো, বা মিলে কোনো সমস্যা হলো, তাহলে এই আর কি হচ্ছে, আর একবার প্রফিট সেখান থেকে মাইনাস ফিগার চলে আসবে। তাহলে এই জন্য আমাদের একবারে দেওয়া যাবে না। এইরকম ব্যাংকিং খাতে এরকম আমরা দেখছিলাম, একটা পার্টিকে ওইরকম লোন দেওয়া হয়েছিল, ঠিক এই চাউল ব্যবসায়ীকেই, আমি ব্যাংক থাকতে ওইরকম লোন দেওয়া হয়েছিল, ওইরকম সমস্যা হয়েছিল আর কি। হুম, বিশাল সমস্যা হয়েছিল। আহ মুহূর্তের মধ্যে পরের বছর দেখা যাচ্ছে যে লসে। তো এরকম করা যাবে না। অগ্রিমের মতো বৈচিত্র্য আনতে হবে, আমরা লোনের মতো বৈচিত্র্য আনবো। এসএমই দেব, কর্পোরেট দেব, মাই লোন দেব, স্বল্পমেয়াদী আরো স্বল্পমেয়াদী দেব, মানে এরকম ধরনের লোনগুলো আমরা দেব। জাতীয় স্বার্থ, আমাদের দেশের স্বার্থ, জাতীয় স্বার্থে রেখে আমাদের ঋণ দেওয়া উচিত। কোনো দেশের ক্ষতি হবে এরকম ক্ষতিমূলক কোনো কাজে আমরা লোন দিব না, বা দেওয়া ঠিক হবে না, তাই না? যেমন আপনি জানেন লোকটা অসৎ কিন্তু প্রভাবশালী লোক, সে কি করবে? সে দেশের জন্য সে টাকাটা ইউটিলাইজ করবে অন্য খাতে, আহ, টাকাটা ইউটিলাইজ করবে অন্য খাতে, আপনি জানতেছেন, কিন্তু তাকেও আমরা লেনদেন থেকে বিরত থাকবো, সে যত ভালো পার্টি হোক বা ভালো হোক। কারণ আমরা জানি যে সে টাকাটা অন্য খাতে ইউটিলাইজ করবে, সে মাদক বলেন বা অন্য কোনো কাজে, দেশদ্রোহী কোনো কাজে ব্যবহার করতে পারে। এই জন্য আমরা সেখান থেকে বিরত থাকবো। যদি ভবিষ্যতে এরকম ধরা পড়ে, দেখা যাচ্ছে যে অবস্থা খারাপ হয়ে যাবে, আপনারও খারাপ হয়ে যাবে, ব্যাংকেরও খারাপ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভালো
ঋণ দেওয়ার নীতিগুলো, মানে ভালো যে ঋণ দিব এই ঋণ দেওয়ার নীতিগুলো, যে যে দিকগুলো আমাদের অনুসরণ করতে হয়। একটি ভালো ঋণ দিতে গেলে কোন কোন দিক অনুসরণ করা উচিত, এই যেখানে বলা আছে দ্বিতীয় স্টেপে, এই জিনিসগুলো আমরা নিতে পারি, লিখতে পারি। আচ্ছা, হাউ টু ক্রিয়েট সাউন্ড লেন্ডিং, কিভাবে আমরা ভালো ঋণ বা সুষ্ঠু ঋণ তৈরি করবেন বা করতে পারি। আচ্ছা, তো এখানে এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে ভালো ঋণ তৈরি মানে একজন কাস্টমার আমাদের কাছ থেকে লোন নিল, সে প্রতি মাসে ঠিকঠাক টাকা দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, কোনো হচ্ছে না, এরকম একটা মজবুত কাস্টমার, নিট এন্ড ক্লিন কাস্টমার পাওয়ার জন্য বা লোন দেওয়ার জন্য আমাদের কি কি পদক্ষেপগুলো করা উচিত। আমাদের অবশ্যই সেটা আহ, প্রথমে আমাদের সার্চিং এ আনতে হবে, তাই না? কাস্টমার এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, এই পয়েন্টগুলোর বাইরেও কিন্তু আপনি পয়েন্টগুলো দিতে পারবেন। এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, এই যে পয়েন্টগুলো আমরা ব্যবহার করবো তা না, এই পয়েন্টগুলোর বাইরেও কিন্তু পয়েন্টগুলো আপনি দিবেন। প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে, সে প্রোডাক্টগুলো কোন শ্রেণী বা কোন পেশাজীবী মানুষদের মাঝে আমরা দিব, সে বিষয়গুলো আমাদের জানতে হবে। এখানে দেওয়া নাই। প্রোডাক্ট বলতে আমাদের লোনের প্রোডাক্ট জানতে হবে, এটা আমাদের ডাক্তারদের দিব না উকিলদের দিব না এটা মাস্টারদের দিব না এটা হচ্ছে ব্যবসায়ীদের দিব, এইরকম প্রোডাক্টের ভ্যারাইটিস গুলো আমাদের জানতে হবে। তারপর গ্রাহক নির্বাচন করতে হবে, গ্রাহক নির্বাচন করতে হবে, গ্রাহকের সাথে আহ, গ্রাহকের প্রোফাইলটা জানতে হবে। এরকম ভাবে আপনি দিতে পারেন আপনার মতো, আপনি এটা দিলে দূষণীয় বা মার্ক পাবেন না তা কিন্তু না, মার্ক পাবেন, ভালো মার্ক পাবেন। তো এখানে যেটা বলা আছে পুঙ্খানুপুঙ্খ বাজার গবেষণা, বাজার আমাদের গবেষণা করতে হবে যে বাজারে এখন বর্তমানে কোন লোন বা কোনটার চাহিদা বেশি, এটা জিনিসটা জানতে হবে। একটি পরিষ্কার ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, আমাদের একটা ব্যবসায়িক পরিকল্পনা থাকবে যে আমরা ব্যবসাটা করতে চাই কিভাবে, আমাদের ঋণের উদ্দেশ্য, ঋণের কৌশল, যে ঋণের উদ্দেশ্য, কৌশল, ঝুঁকি, এর বিষয়গুলো আমাদের মতো নিজের মতো একটা নখদর্পণে থাকতে হবে। তাহলে আমরা এই ঋণটা সহজে কাস্টমার কাছে উপস্থাপন করতে পারবো, কাস্টমারও মুগ্ধ হবে বা কাস্টমার কাছে সহজে আমরা প্রোডাক্টটা সেল করতে পারবো। আচ্ছা, তারপরে আছে ঋণ গ্রহীতা বিচক্ষণ নির্বাচন। ঋণ গ্রহীতা বিচক্ষণ নির্বাচন মানে ঋণ গ্রহীতাকে আমরা সঠিকভাবে নির্বাচন করবো। ঋণ গ্রহীতারা ঋণ গ্রহীতাকে মূল্যায়ন করবো আমরা, সেটা তার ক্রেডিট স্টেটমেন্ট যেটা থাকবে, তার আগের ব্যাংক থেকে যে টাকা নিচ্ছে সে টাকা পয়সা, তার লেনদেনের ইতিহাস কিরকম, বা তার জমা বা তার স্টেটমেন্ট গুলো দেখবো আমরা ঠিকঠাক আছে কিনা। এই জিনিসগুলো আমরা দেখবো। ওনাকে ব্যাংকের স্থিতি বাড়ানোর জন্য আজকে টাকা জমাতে বিকেলে আসে টাকা তুলে নিয়ে যায়, এই কাজগুলো করে, এই কাজগুলো যদি করে তাহলে বুঝবেন যে এর মধ্যে ঘাবলিং আছে। যেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। তার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে কাস্টমার যদি আপনার সাথে যদি বিভিন্ন রকম বোঝেন তো, বিভিন্ন রকম প্রলোভন বা বিভিন্ন রকম ইয়া দেয়, এই জিনিসগুলো আমরা এড়িয়ে যাব আর কি। নিশ্চিদ্র ডকুমেন্টেশন, এই জিনিসটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডকুমেন্টেশন ব্যাপারটা, যে আমরা যারা লোন অ্যাডভান্সে যারা কাজ করি তারা কিন্তু অটোমেটিক জানে যে বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ। আর যারা অ্যাডভান্সে কাজ করে না তাদের কাছে হয়তো বা মনে হতে পারে না। ডকুমেন্টেশন অনেক বড় একটা বিষয়, আপনাকে কিন্তু বাঁচাতে সাহায্য করবে ডকুমেন্টেশন যদি সবকিছু ঠিকঠাক থাকে। একটা ক্রেডিট অফিসার ব্যাংকে যতটা রিস্কে থাকে অন্য কোনো অফিসার এতটা মনে হয় রিস্কে থাকে না। যদি ক্যাশে থাকে হয়তো ক্যাশের অফিসাররা রিস্কে থাকে, কিন্তু ক্রেডিট অফিসারদের রিস্ক বলতে অনেক বড় রিস্ক, অনেক বড় রিস্কে থাকে তারা। তো এখানে ডকুমেন্টেশন তাকে সেভ করতে পারে। আপনি এখানে দেখা যাচ্ছে যে সরেজমিনে একটা জমির দাম হচ্ছে ১ শতকের দাম ১,০০,০০০ টাকা। আপনি ওই ঋণ গ্রহীতার সাথে ভালো সম্পর্ক বা কোনো সুবিধা পাওয়ার জন্য এই জমিটাকে দেখালেন ৩,০০,০০০ টাকা শতক বা ৫,০০,০০০ টাকা শতক। ৫,০০,০০০ টাকা শতক দেখে আপনার সিকিউরিটি ভ্যালুটা অনেক হাই করে দিলেন, লোন দিয়ে দিলেন। কোনো কারণে লোনটা যদি কোনো সমস্যা হয়ে যায়, তখন আমরা সম্পত্তি যখন নিলামে উঠবে, তখন যখন ভ্যালুয়েশন করে দেবে, কারণ সম্পত্তির দাম তো ১,০০,০০০ টাকা, এটা করলো কেমনে ৫,০০,০০০ টাকা, আজ থেকে তাও ৫ বছর আগে, তখন আমাদের কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা খেয়াল করব, ডকুমেন্টেশন নিয়ে খেয়াল করব, এটা প্রায় ব্যাংকে হয়ে থাকে এই বিষয়টা। একটু এটা এটা আমাদের নিজেরা সতর্ক থাকবো। একজন কাস্টমার লোন পাইলো না, অসৎভাবে লোন পাইলো না, তাকে লোন দেওয়ার দরকার নাই, দিব না।
আমি প্যাচে পড়বো না, সহজ করতে শেষ। আবার অনেকে অনেক বিগ সাহস আছে, তা দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে দেখ, কিন্তু কখন কোন মুহূর্তে কে কি ঘটনা ঘটবে এটা বলা যায় না। যাই হোক, আমাদের ডকুমেন্টেশনটা এরকম এবং ভ্যালুয়েশনটা আমাদের সঠিকভাবে করতে হবে। ভ্যালুয়েশন নিয়ে কোনো কিন্তু ঘাবড়িং হয়ে যায়। আচ্ছা, কমপ্লায়েন্স এবং লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আবার অনেকেই থাকে, ধান্দায় থাকে, এরকম দেখেছি আমি আমার ছোট্ট ব্যাংকিং এক্সপিরিয়েন্সে, যে অনেকে ধুমাধুম লোন দিয়ে, অনেকে অসৎভাবে কিছু পাবার আশায় ধুমাধুম অনেক লোন দিয়ে সে কি করে ভাগে আরেক ব্যাংকে চলে গেছে। এখন এরকমও দেখেছি আমি, এরকমও থাকে আর কি। তো এটা করা যাবে না, কারণ খুবই বড় সমস্যা হলে তখন আপনাকে যেখানেই যান আপনাকে ধরে নিয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা। তারপর কমপ্লায়েন্স এবং লিগাল ফ্রেমওয়ার্ক। কমপ্লায়েন্স এবং লিগাল ফ্রেমওয়ার্ক, এই লিগাল ফ্রেমওয়ার্ক আমরা বুঝি আইনি অবকাঠামো, যেটা কমপ্লায়েন্স গুলো আমাদের সঠিকভাবে মেনে চলতে হবে, আইনি অবকাঠামোগুলো সঠিকভাবে মেনে চলতে হবে। আইনি প্রবিধানগুলি, ঝুঁকি মূল্যায়ন করা, প্রশমন করা, স্বচ্ছ শর্তাবলী, বৈচিত্র্যপূর্ণ ঋণ পোর্টফোলিও, শক্তিশালী গ্রাহক সমর্থন, দক্ষ লোন প্রসেসিং, মজবুত এবং মজবুত সংগ্রহ পুনরুদ্ধার। এখানে আমরা রিপেমেন্ট বা আমরা সহজে পুনরুদ্ধার করতে পারবো, রিকভারি করতে পারবো, তাকে ফলোইং এ রাখবো, এই জিনিসগুলো কিন্তু এখানে অ্যাড করা যায়। এখানে যে এই যেটা দেওয়া আছে এগুলা যে দিতে হবে এরকম কিছু না। তো এই প্রশ্নটা অনেক ভালো, এটা ভালো হলেও এই প্রশ্নটা আমরা বানিয়ে লিখতে পারবো, তাই এই প্রশ্নটা সহজে দিবেন আর কি। হুম, আচ্ছা, এটা কোনটা? এটার পয়েন্ট এতগুলা? আচ্ছা, 14টা পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা, তারপরে ডিসকাস দ্য বড়িয়ার সিলেকশন প্রসেস ইন এ ব্যাংক। এই যে এটা, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট। এখানে ব্যাংকে ঋণ গ্রহীতা নির্বাচন প্রক্রিয়া আলোচনা করুন। একটা ব্যাংক যে একজন গ্রাহককে ঋণ দিবে, ঋণ গ্রহীতা যে নির্বাচন করবে এর প্রক্রিয়া আলোচনা করতে বলছে। তো ব্যাংক আপনাদের যে টেক্সট বইয়ে যে প্রক্রিয়াটা আলোচনা করা আছে সেই প্রক্রিয়াটা এখানে হুবহু তুলে ধরা হয়েছে। এখানে হুবহু তুলে ধরা হয়েছে টেক্সট বই যেটা আছে। প্রত্যাশিত ব্যবসায়িক বিভাগ বা খাত, যদি ঋণ গ্রহীতা ব্যবসায়িক বিভাগ বা খাত উপযুক্ত বলে বিবেচিত না হয় বা খুব বেশি ঝুঁকি সৃষ্টি করে, তাহলে ঋণের আবেদন প্রত্যাখ্যান করতে হবে। আর এটি উপযুক্ত বিভাগ বা সেক্টর হলে মূল্যায়ন পরবর্তী ধাপে যাবে। মানে আমাদের এটা প্রথম ধাপেই যদি উপযুক্ত বলে না হয় তাহলে এখানে ক্লোজ, আর ওই গ্রাহকের প্রতি আর তাকাবো না। আর যদি দেখি যে এটা ওকে আছে, উপযুক্ত বিভাগ রয়েছে, সেক্টর রয়েছে, তাহলে আমরা পরের স্টেপে চলে যাবো, মানে 1 থেকে 2 নম্বর স্টেপে চলে যাব। এরকম 2 নম্বর স্টেপে প্রত্যাশিত ধরনের ঋণ সুবিধা। আমরা যে ঋণ সুবিধা দিতে চাচ্ছি সেই ঋণ সুবিধার মধ্যে যদি পড়ে, তাহলে আমরা পরের স্টেপে যাবো, এই 3 নম্বর স্টেপে আসবো, না হলে এখানে ক্লোজ হয়ে যাবে এটা। কেন বলছে, যদি অনুরোধ করা ঋণ সুবিধাগুলি ব্যাংকের অফারগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় বা খুব ঝুঁকিপূর্ণ হয়, তবে আবেদনটি প্রত্যাখ্যান করা যেতে পারে। ঋণ সুবিধা উপযুক্ত হলে প্রক্রিয়াটি এগিয়ে যায়, মানে পরের ধাপে যাবো। মানে এরকম, মানে আপনি যদি রাজি থাকেন এক চাপুন, ওইরকম বিষয় আর কি। যদি আপনি এটা হয়ে যায়, মানে মিলে যায়, আপনার ক্রাইটেরিয়ার সাথে মিলে যায়, তাহলে পরের স্টেপে আমাদের যেতে হবে। পরের স্টেপে কি? শিল্প শিল্পে ঋণের লক্ষ্য এবং বিতরণ। ঋণের লক্ষ্য এবং বিতরণ এখানে আমাদের ঠিক রাখতে হবে। যদি হয় পরের স্টেপে চলে যাবে, এরকম স্টেপ বাই স্টেপ এখানে আছে। একক ঋণ গ্রহীতা বা গ্রুপ সীমা, ঋণ ব্যবস্থাপনা সংস্থার বিপণন এবং প্রযুক্তিগত দিক। তারপরে আছে সিআইবি ব্যাংক স্টেটমেন্ট এবং কন্ট্রাক্ট পয়েন্ট ভেরিফিকেশন, তাই না? এই জিনিসগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা সিআইবি ব্যাংক স্টেটমেন্ট, কন্ট্রাক্ট পয়েন্ট ভেরিফিকেশন অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো, হ্যাঁ, ব্যাংকের ক্ষেত্রে। এগুলো আমরা কিন্তু অনেক সময় কন্ট্রাক্ট পয়েন্ট ভেরিফিকেশন কিন্তু দেখা যাচ্ছে বাসায় না গিয়ে অফিসার কি করে এখান থেকে সব করে দেয়। কিন্তু এটা মনে রাখবেন, যদি আপনি একবার যে কাস্টমারের বাসায় গিয়েছেন বা কাস্টমার সাথে সম্পর্ক ভালো বা জানেন, সেও যাওয়ার দরকার নেই। কিন্তু একবার নতুন কাস্টমার হলে এরকম কাজ আমরা করব না। হ্যাঁ, একবার অন্তত পক্ষে তাকে তার বাসায় পর্যন্ত আমরা গিয়ে দেখে আসবো।
তার ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত গিয়ে আমরা দেখে আসবো। এটা হচ্ছে কন্টাক্ট পয়েন্ট ভেরিফিকেশন। যদি এগুলা সব ঠিক থাকে, সিআইবি ঠিক থাকে, ব্যাংক স্টেটমেন্ট এবং কন্টাক্ট পয়েন্ট ভেরিফিকেশন ঠিক থাকে, তাহলে আমরা এটা না না থাকলে প্রত্যাখ্যান করব। আর যদি থাকে, সব ঠিক থাকে, তাহলে আমরা পরের স্টেপে চলে যাব। তো ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে আর্থিক বিশ্লেষণ। ঐতিহাসিক বলতে এখানে তার যে দীর্ঘ ৫-৭ বছরের যে একটা লেনদেনের ইতিহাস, সেই লেনদেনের ইতিহাসের উপর ভিত্তি করে আর্থিক বিভিন্ন আমরা বিশ্লেষণ করব। যদি অস্থিতিশীল থাকে, তাহলে আমরা সেটা কি করব? প্রত্যাখ্যান করব। স্থিতিশীল হলে আমরা পরের স্টেপে চলে যাব। প্রজেক্টের ডেটার উপর আর্থিক বিশ্লেষণ। এটা অনেক ধরনের আছে। ঋণের কাঠামো, ঋণের কাঠামো, মূল্য, মেয়াদ, প্রকৃতি ইত্যাদি। আমাদের ঋণ কত মেয়াদে হবে, মূল্য কত, তার কত টাকা পাবে, প্রকৃতি, মেয়াদ ইত্যাদি এখানে থাকবে। নিরাপত্তা ব্যবস্থা, প্রকৃতি, পরিমাণ, গুণমান ইত্যাদি। তার নিরাপত্তা, তার সিকিউরিটি যেটা থাকবে। হ্যাঁ, নিরাপত্তা বলতে এটা সিকিউরিটি, যেটা সিকিউরিটি ইংরেজি শব্দটা আমরা ভালো বুঝি। তার সিকিউরিটি ব্যবস্থাটা তার কিরকম রয়েছে, সেটা মানে জামানত আর কি। বাংলায় নিরাপত্তা জায়গায় না লিখে জামানত লেখা উচিত ছিল। জামানত, জামানতের প্রকৃতি, ধরন, পরিমাণ বা গুণমান কি হবে সেটা আমাদের লিখতে হবে। আর্থসামাজিক পরিবেশগত দিক, অনুমোদন এবং ডকুমেন্টেশন। অনুমোদন এবং ডকুমেন্টেশনে যদি আমাদের কোনো সমস্যা না থাকে, তাহলে পরের স্টেপে যাবো, ঋণ বিতরণ করে দিবে একবার। সর্বশেষে আসে আমাদের কি হবে? ঋণ বিতরণ করে দিতে হবে তাকে। এইভাবে ঋণ যে বিতরণ করবো, গ্রাহক নির্বাচন থেকে শুরু করে ঋণ বিতরণ করার পর্যন্ত আমাদের বিভিন্ন ধরনের প্রক্রিয়া কাজ করে। এই প্রক্রিয়াগুলো এখানে আমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করতে হবে। যারা কেটা আছে সেই ভাইদের অনেক 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 ইজি লাগবে এটা। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঋণ গ্রহীতা নির্বাচনের প্রক্রিয়া আলোচনা করা। আচ্ছা, 10টা 38 বেজে গেছে আজকে। আর না, আমরা পরের চ্যাপ্টারটা দেখবো, সরি পরের সাবজেক্ট দেখবো আমরা। 4 নম্বর থেকে আলোচনা করবো আমরা। 4 নম্বর হচ্ছে ঋণ তৈরিতে একজন রিলেশনশিপ ম্যানেজারের কার্যাবলী আলোচনা করুন। মানে আপনি কি কাজ করেন ঋণ দেওয়ার জন্য বা ঋণ তৈরি করার জন্য, আপনি কি কাজ করেন, সেই কাজগুলো এখানে আমরা আলোচনা করতে পারছি। তাকে বিষয়গুলো আমরা আস্তে ধীরে দেখবো ইনশাল্লাহ। আপনার অনেক ক্লাস আছে, আমরা যদি একটু টুকটাক করে আগাই, আপনারা যদি একটু বাসায় দেখেন, দেখতে দেখতে 2 মাস চলে আসবে। দেখবেন যে পরীক্ষার সময় একটু রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবেন, বিষয়গুলো যে একটু মাথায় থাকে। আর যদি এই না এটা পারবে, এটা ব্যাপার না, এটা ব্যাপার না, ব্যাপার না করতে 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 কিন্তু কিন্তু এমন ব্যাপার না হয়ে যাবে, শেষে হবে না, যা এবছর হবে না, সামনে পাঠ দেবো, এরকম হবে। অত দরকার নেই। আমরা এরকম ভাবে একটু একটু করে দেখতে আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আছে আমাদের হচ্ছে 30 তারিখ কমের পর TFFE, ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, তাই না? 30 তারিখ। দেখুন, দেখেন প্রত্যেক দিন আমাদের এই ক্লাসগুলো পড়েছে, কিন্তু প্রত্যেক দিনই ক্লাস করেছে, মানে একদিন কোনো ইয়ে নাই, গ্যাপ নাই, গ্যাপ খুব কম আছে কোনো কোনো সাবজেক্টে। তো আমরা প্রত্যেকদিন এটা যদি দেখি, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এটা এই সাবজেক্টটা রেখে দিয়ে আমরা এরপর TFFE দেখবো। আপনাদের যাদের আছে, যারা পাস করেছে সমস্যা নেই, কিন্তু যাদের এটা সাবজেক্ট আছে, তারা এই সাবজেক্টের ক্লাসে জয়েন করতে পারেন। আমি লিঙ্ক ছেড়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে জয়েন করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।